তো ফার্স্টে দেখ কোডের এই তিনটে গ্রেডের যে এদের আইএস কোডের যে নাম, এই আইএস কোডের নামগুলো একটু মনে রাখবি। র্যাপিড হার্ডিং, কোডল্যান্ড এইগুলোর অতটা দরকার আসে না, ঠিক আছে। তারপরে আসবি এইখানে হচ্ছে কোয়ালিটি অফ কংক্রিট, এইখানটার দরকার সেরকম ভাবে নেই, ঠিক আছে। এরপর যেটা হাইলাইট করবি সেটা হচ্ছে মিনারেল অ্যাডমিক্সচারের মধ্যে এদের একটু ডেফিনেশন গুলো একটু মনে রাখতে হবে। পোজোলানাস, পোজোলানিক মেটেরিয়ালসের একটু ডেফিনেশন গুলো একটু দেখে নিবি, ঠিক আছে। ফ্লাই অ্যাশ আমি এখানটা লিখে দিচ্ছি, ডেফিনেশন রিকোয়ার্ড, ডেফিনেশন। স্যার এই কপিটা পোস্ট করে তো, এটা আমি করছেন রিকোয়ার্ড, REQUIRED, ডেফিনেশন রিকোয়ার্ড, ঠিক আছে। এইগুলোর ডেফিনেশন গুলো একটু করে নিবি, ঠিক আছে। ফ্লাই অ্যাশ, পালভারাইজড ফ্লাই অ্যাশ, ফ্লাই অ্যাশ কত গ্রেড 1 থেকে আসছে, অর্ডিনারি প্রোটিন, এগুলো সব কটার ডেফিনেশন মনে রাখতে হবে। ফ্লিউম, সিলিকা ফ্লিউম, ঠিক আছে, সিলিকা ফ্লিউম। আচ্ছা এইখানে হচ্ছে ওটা যেটা এখানে করবি, সিলিকা ফিউমের নিচের একটা পোর্শন আছে দেখবি, ইট ইজ usually used in proportion of 5 to 10% of the cement content of a mix, ঠিক আছে। সিলিকা ফিল্ম হচ্ছে কত পার্সেন্টেজটা ইউজ করা হয় সেইটা হচ্ছে আমাদের এখান থেকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে তো রাইস হাস অ্যাশ, মানে হচ্ছে ওই আমাদের চালের যে এগুলো কি বলে রে, ধানের যে এগুলো ভুসি, ভুস বলে, ঠিক আছে, নিউজ বলে ওটাকে, ঠিক আছে। তারপর আছে এই রাইস হ্যাশের মধ্যে যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে প্রথম লাইনটা মনে রাখবি নোটে, রাইস অ্যাশ is produced by burning rice ash, ঠিক আছে, contain large proportion of silica, এটা পর্যন্ত মনে রাখতে হবে, ঠিক আছে। এই হাইলাইটারটা বোঝা যাচ্ছে, of silica, ঠিক আছে। তারপর হচ্ছে মেটাকোলাইন, এর আগেরটা আগেরটা একটু দেখাবেন, আগেরটা আগে একটু নামান, একটু দেখে নিন। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার হচ্ছে তোর এখানে আছে মেটাকোলাইন, মেটাকোলাইনের এটা অতটা আমাদের আসে না, ঠিক আছে, যা শুধু একটু রিডিং করে রাখবি, ঠিক আছে। যেগুলো খুব ইম্পর্টেন্ট হবে আমি সেই জায়গাগুলো রেড হাইলাইটার দিয়ে করব, ঠিক আছে। ধর কোনো একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেই জায়গাটা হচ্ছে আমি এরকম রেড হাইলাইটার দেব, আর যেগুলো ইউজুয়ালি পড়তে হবে সেগুলোকে আমি সবুজ হাইলাইটার দিচ্ছি, ক্লিয়ার? বেশ, আচ্ছা এখানে হচ্ছে তো গ্রাউন্ড গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস ল্যাগ, এই জায়গাটা একটু পড়বি, ঠিক আছে। জাস্ট শুধু এদের বেসিক ডেফিনেশনটা কিভাবে আসছে, কতটা কি আছে সেই জায়গাগুলো আমাদের পড়তে হবে, নতুন করে কিছু নেই। নেক্সট পাতায় চলে যায় এগ্রিগেট, এগ্রিগেট এখানে আমাদের এই কোডেতে সেরকম কিছু নেই, কিন্তু এদের এগ্রিগেটের মেন যেটা আছে IS 383, এই জায়গাটা আমাদের একটু পড়তে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, which may be found in durability concrete, but such aggregate should not contain more than permanent sulfate acid, should not absorb more than 10% their own of mass. Aggregate তো ওয়াটার অ্যাবজর্পশন, এটা হচ্ছে আমি রেড মার্কে করছি, should not be more than 10% of their own mass of water, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখতে হবে। aggregate fly ash satisfy same provision code, এগুলো দরকার নেই, রেকর্ড করছেন? রেকর্ড করছি। তারপর আসছি আমরা সাইজ অফ এগ্রিগেট, সাইজ অফ এগ্রিগেট, সাইজ অফ এগ্রিগেটের ক্ষেত্রে
এইখানটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা, এখানটা এবার দেখে নে। বলছে দেখ, nominal maximum size of course aggregate should be as large as possible within the limit specified, but in no case greater than 1/4 of the minimum thickness of the member provided that concrete. অর্থাৎ কি বলছে এখানে? অর্থাৎ বলছে যে ধর আমার হচ্ছে একটা, এটা হচ্ছে কংক্রিটের একটা লেয়ার আছে, ঠিক আছে? আমার এইখানে যে এগ্রিগেটের ম্যাক্সিমাম যে সাইজটা, এর যদি থিকনেস ডি হয়, এর সাইজটা ম্যাক্সিমাম হচ্ছে d/4, এর থেকে বেশি রাখা যাবে না, ঠিক আছে? দেখ বলছেন পসিবল উইথিন স্পেসিফিক লিমিট বাট ইন নো কেস গ্রেটার দ্যান 1/4 অফ মিনিমাম থিকনেস অফ দ্য মেম্বার প্রোভাইডেড ইন কংক্রিট ক্যান বি প্লেস উইথাউট ডিফিকাল্টি সো সারাউন্ড অল রেনফোর্সমেন্ট থ্রু এন্ড ফিল কর্নার এল, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর মোস্ট ওয়ার্ক 20 mm এগ্রিগেট ইজ সুইটেবল, ঠিক আছে? দেখ ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে কোডি বলছে আমাদের 20 mm সাইজের এগ্রিগেট আমরা ইউজ করব, where there is no restriction to the flow of concrete in section into section, যদি কোনো রেস্ট্রিকশন না থাকে 40 mm or larger size may be permitted, যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, এই জায়গাটা একটু মনে রাখ, যদি কোনো রেস্ট্রিকশন না থাকে তাহলে হচ্ছে আমাদের 40 mm এর লার্জার সাইজ আমরা ইউজ করতে পারি। তার মানে এখানে আমরা একটা জিনিস আগের দিন থেকে আমরা যত কংক্রিট ক্লাস নিচ্ছি সবেতেই আমরা আলোচনা করছিলাম যে 20 mm সাইজটা আমরা কেন ইউজ করি, ঠিক আছে? তো এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখ বলছে ইন কংক্রিট এলিমেন্ট উইথ থিন সেকশন, যদি কোনো সেকশন যদি থিন হয়, যদি কোনো সেকশন হচ্ছে আমাদের থিন হয়, থিন সেকশন যদি হয়, closely spaced reinforcement or small cover consideration given to use 10 mm of nominal size, ঠিক আছে? এই কটা কন্ডিশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এগ্রিগেট যেটা আছে সেই এগ্রিগেটটা কিন্তু 10 mm কিন্তু ম্যাক্সিমাম সাইজ আমরা নেব। যদি খুব পাতলা সেকশন হয়, রিইনফোর্সমেন্ট খুব ক্লোজ হয়, কভার যদি খুব ছোট হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা 10 mm সাইজ ইউজ করব, ঠিক আছে? এই কোডটার আমি যে যে পয়েন্টগুলো বলে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু করে যাবি, কারণ এটা আরসিসি আর বিএমসির কংক্রিট এই দুটোর জন্যই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে, তারপর এটা দরকার নেই অতটা আমাদের, প্লাম দরকার নেই। ফর হেভি রেইনফোর্স কংক্রিট মেম্বার রিপ্রেজেন্টেটিভ মেইন বিমস নোমিনাল সাইজ অফ ম্যাক্সিমাম শুড বি ইউজুয়ালি রেস্ট্রিক্টেড। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। যদি হেভি রেইনফোর্সমেন্টের কাজ হয় concrete member as in case of ribs of main beams, the nominal maximum size of aggregate should usually be restricted to 5 mm less than the minimum clear distance between main bars or 5 mm less than the minimum 5 mm less or clear distance between main bar or 5 mm less the minimum cover of the reinforcement whichever is smaller. এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো লাইন যদি বুঝতে না পারিস আমাকে জিজ্ঞাসা করবি যে স্যার এই লাইনটার মানেটা কি, আমি বলে দেবো তৎক্ষণাৎ, ঠিক আছে? বলছে দেখ কোনো হেভি যদি রেইনফোর্স যদি করা হয় সেক্ষেত্রে বলছে যে ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট শুড ইউজুয়ালি বি রেস্ট্রিক্টেড টু 5 mm লেস দ্যান দ্য মিনিমাম ক্লিয়ার ডিসটেন্স বিটুইন মেন বার। অর্থাৎ বলছে দেখ আমার যদি কোনো মেম্বার, এটা এটা যদি ধর মেম্বার হয়, ধর কোন একটা বিমেতে, হ্যালো দেখি কাল যেতে বলি, কাল যেতে পারি, আমি এখন ক্লাস নিচ্ছি, রাখো পরে কথা বলছি। তো
যদি এরকম যদি হেভি রেইনফোর্সমেন্ট কংক্রিট হয় তাহলে এইখানে যে আমার এগ্রিগেট যেটা আমরা ইউজ করব সেটার ম্যাক্সিমাম সাইজটা কিন্তু এদের যে ক্লিয়ার ডিসটেন্স আছে তার থেকে হচ্ছে 5 mm কম হবে। ঠিক আছে, তার মানে এই জায়গাটার ক্লিয়ার ডিসটেন্স যেটা সেটা হচ্ছে 5 mm হবে। ঠিক আছে, এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ যা হবে সেটা হচ্ছে এদের ক্লিয়ার ডিসটেন্সের থেকে 5 mm কম হচ্ছে, less than clear distance between men or 5 mm less than the minimum cover of the reinforcement whichever is smaller। অথবা এদের যদি কভার ডিসটেন্স, এখানে মিনিমাম কভার যেটা বলছে মানে নমিনাল কভারটা, ঠিক আছে, আউটসাইড থেকে বলা হচ্ছে, এইটা যে কভার যত হবে, ধর এইটার কভার হচ্ছে 20 mm আছে, ঠিক আছে, এটার কভার ধর 20 mm করা আছে, তাহলে সেক্ষেত্রে যে কভারটা 20 mm আছে তার থেকে হচ্ছে 5 mm লেস করতে হবে। ঠিক আছে, তার মানে আমাকে 15 সাইজের এগ্রিগেট আমাকে ইউজ করতে হবে, এরকমই রেস্ট্রিকশন দেওয়া আছে। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কোর্স অ্যান্ড ফাইন এগ্রিগেট শ্যাল বি ব্যাচ সেপারেটলি, অল ইন এগ্রিগেট মে বি ইউজড only where specifically permitted in engineering charge। অল ইন এগ্রিগেটটা লিখে রাখ কোথায় ইউজ হয়, এটা একটু আমরা একটু লিখে রাখবো। অল ইন এগ্রিগেটটা লিখে রাখ, মাস কংক্রিটিং এর ক্ষেত্রে ইউজ হয়, মাস কংক্রিটিং। মাস কংক্রিটিং ইউজ হয়। ঠিক আছে, কোর্স ফাইন এগ্রিগেট তাদের জন্য আলাদা আলাদা ব্যাচ করতে হবে। ঠিক আছে, আর এই যে জিনিসটা বলা হচ্ছে এটা কিন্তু আমাদের ডিজাইনের জন্য বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এগ্রিগেট সম্পর্কে আমাদের কোডে যা যা লেখা ছিল মোটামুটি আমরা দেখে নিলাম। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ক্লিয়ার তো রে? আচ্ছা, আমরা যে ওয়াটারটা ইউজ করব সেই ওয়াটারটা শ্যাল বি ক্লিন হতে হবে, ওয়াটারটা ক্লিন হতে হবে, ফ্রি ফ্রম, এটা মানে আমি এই পেনে দাগ দিচ্ছি মানে সেটা একটু জাস্ট নলেজের জন্য। ঠিক আছে, ফ্রি ফ্রম ইনজুরিয়াস অ্যামাউন্ট অফ অয়েল, অ্যাসিড, অ্যালকালিস, সল্ট, organic material and other substances that may be deleterious to the concrete or steel। ঠিক আছে, আমাদের ওয়াটারটা যেহেতু হচ্ছে দেখবি আমাদের কনস্ট্রাকশনের কাজে যে জলটা ইউজ হয় দেখবি তোর ওই নোংরা জল আমাদের কখনোই ইউজ করা যায় না। ঠিক আছে, কারণ হচ্ছে নোংরা জলে বেশি করে হচ্ছে পুকুরের জল বা তোর বিভিন্ন হচ্ছে অন্য ড্রেনে ফ্রেনের যে জল আছে সেই জলগুলো আমরা ইউজ করতে পারি না। দেখবি কংক্রিটের যে কোনো কাজে সবসময় দেখবি কলের জল ইউজ করা হয়, কেন বলতো? কারণ কলের জলের ক্ষেত্রে কি হয়, অর্গানিক ইম্পিউরিটি গুলো খুব কম থাকে, কিন্তু ওই আমাদের পুকুরের জল, নালার জল, এতে কি হয় অক্সাইড, অর্গানিক যে ইম্পিউরিটি গুলো থাকে সেগুলো হচ্ছে অনেক বেশি থাকে। ঠিক আছে, তো এগুলো কি হয় কংক্রিটের সাথে অনেক সময় রিয়াকশন করে কংক্রিটের স্ট্রেংথটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, তো সেই জন্য সবসময় ফ্রেশ কংক্রিট ইউজ করতে হয়। ঠিক আছে, আচ্ছা এই জিনিসগুলো আমাদের এখন পড়ার দরকার নেই। ঠিক আছে, যে এই কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেই সব জিনিস আমাদের এখানে দরকার নেই। আমাদের যেটা একদম সবচেয়ে ভাইটাল ইম্পর্টেন্ট যে পয়েন্টটা হচ্ছে কোশ্চেনে আসে সেটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা, দ্য পিএইচ ভ্যালু অফ ওয়াটার শ্যাল নট বি লেস দ্যান 6। কোনো কংক্রিটের পিএইচ ভ্যালু হচ্ছে ওয়াটারের হচ্ছে 6-এর থেকে কম হবে না, 6-এর বেশি হতে পারে কিন্তু 6-এর থেকে কম কখনোই করা যাবে না। ঠিক আছে, সবাই লিখছিস? সে 1.2 টা তো হবে 5.4.1.2 টা 5.4 কি বলছে দেখি, অ্যাভারেজ 28 ডেজ কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যাট লিস্ট 3 অ্যাট লিস্ট। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটাও একটু মুভ করে। অ্যাভারেজ 28 দিনের যে কম্প্রেসিভ স্ট্রেংথটা করা হচ্ছে তাতে অ্যাট লিস্ট 3 এত mm কংক্রিট cube prepared with water proposed to be used shall not be less than 90%, shall not be less than 90% of the average strength of 3 similar concrete cubes prepared with distilled water।
এইখানটা নোটটা খুব ভালো করে দেখ, এখানে হচ্ছে আমাদের যে ওয়াটারটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু আমাদের ডিস্টিল ওয়াটার করছে। ডিস্টিল ওয়াটারে যে টেস্টটা করছি তাতে কিন্তু আমাদের তিনটের যে স্ট্রেংথ সেটা কিন্তু 90% মেলা উচিত। ঠিক আছে, দ্য কিউব শ্যাল বি প্রিপেয়ার্ড কিউব টেস্ট অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এটুকুনি লিখতে হবে। কি পাসপোর্ট যাই না, ঠিক আছে। তারপরে দেখ এইখানে যেটা আমাদের বলা হয়েছে, দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ টেস্ট ব্লক মেড উইথ অ্যাপ্রোপ্রিয়েট সিমেন্ট ওয়াটার প্রপোজ টু বি শ্যাল নট বি লেস দ্যান, ইনিশিয়াল সেটিং টাইম শ্যাল নট বি লেস দ্যান 30 মিনিট, এটা আমরা সবাই জানি। এখানেও দেখ একদম ডিটেলসে বলে দেওয়া আছে, শ্যাল নট ডিফার্ড বাই অ্যান্ড শ্যাল নট ডিফার্ড বাই প্লাস মাইনাস 30 মিনিট ফ্রম দ্য ইনিশিয়াল সেটিং টাইম টু কন্ট্রোল টেস্ট ব্লক প্রিপেয়ার্ড উইথ সেম সিমেন্ট অ্যান্ড ডিস্টিল্ড ওয়াটার। ঠিক আছে, আমাদের প্লাস মাইনাস 30 মিনিট ইনিশিয়াল সেটিং টাইম থেকে, ঠিক আছে, এই টেস্ট ব্লকগুলোকে পরপর কিন্তু আমাদের টেস্টটা করতে হবে। ঠিক আছে, মানে আমি যে টেস্টটা করছি তাদের টেস্টগুলো কিন্তু পরপর প্লাস মাইনাস 30 মিনিটের মধ্যে সবকটা টেস্ট করে নিতে হবে। দ্য টেস্ট ব্লক শ্যাল বি প্রিপেয়ার্ড অ্যান্ড টেস্টেড অ্যাকর্ডিং টু অ্যাথ। ঠিক আছে, এবার সি ওয়াটারে চলে আসি। সি ওয়াটার দেখ, মিক্সিং অফ কিউরিং কংক্রিট উইথ সি ওয়াটার ইজ নট রেকর্ডেড বিকজ অফ প্রেজেন্স অফ হার্মফুল সল্ট ইন সি ওয়াটার। ঠিক আছে, আন্ডার আনঅ্যাভয়েডেবল সারফেস সি ওয়াটার মে বি ইউজড ফর মিক্সিং অর কিউরিং ইন প্লেন কংক্রিট উইথ no embedded steel after having given due to consideration to possible disadvantage precaution English appropriate cement system। ঠিক আছে, তার মানে দেখ সিমেন্ট হচ্ছে প্রেজেন্স অফ হার্মফুল সল্টের জন্য আমরা তোর সি ওয়াটারটাকে কখনো ইউজ করতে পারি না। কিছু কিছু আনঅ্যাভয়েডেবল যেগুলোকে অ্যাভয়েড করাই যায় না যে জিনিসগুলোর জন্য, সেগুলোতে হচ্ছে তোর স্টিলের সাথে হচ্ছে কংক্রিটের যে বন্ডিং সেই জিনিসটা অনেকটা অ্যাফেক্টেড করে। ঠিক আছে, সি ওয়াটারে কত গ্রেড হয় সেই জিনিসগুলো আমরা দেখব। তারপরে চলে আয় আমাদের এখানে একটা টেবিলে চলে আসছি। দেখ টেবিল 1 পারমিসেবল লিমিট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই টেবিল থেকে কিন্তু এসএসসি তে কোশ্চেন এসছে। ঠিক আছে, এই রেঞ্জগুলো আমাদের মনে রাখতে হবে। অর্গানিক হচ্ছে পারমিসেবল লিমিট হচ্ছে 200 mg পার লিটার, ইনঅর্গানিক হচ্ছে 3000, সালফেট হচ্ছে 400, ক্লোরাইড হচ্ছে 2000 ফর কংক্রিট নট কন্টেনিং এমবেডেড স্কিল অ্যান্ড 500 যদি রেনফোর্স কংক্রিট ওয়ার্ক হয়। ঠিক আছে, যদি এমবেডেড যদি স্টিলের কোনো করা হয়, কংক্রিটের মধ্যে যদি স্টিল থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পারমিসিবল লিমিট কত, সেটা হচ্ছে তোর 500। আর যদি স্টিল না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 2000 ইউজ করব ক্লোরাইডের। সাসপেন্ডেড ম্যাটার সেটা হচ্ছে 2000। এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবি, অর্গানিক, ইনঅর্গানিক, সালফেট, ক্লোরাইড আর সালফেট ম্যাটার। টেস্টগুলো দরকার নেই, 3025 এর কত কত টেস্ট আছে সেটা দরকার নেই, কিন্তু এর ভ্যালুগুলো দরকার আমাদের। ঠিক আছে, ভ্যালুগুলো অনেক সময় শর্ট কোশ্চেন। সে 2000 টা, হ্যাঁ সে 2000 টা তো মানে পিসিসির ক্ষেত্রে, সে 2000 টা হ্যাঁ, পিসিসির ক্ষেত্রে, 2000 টা 500 টা হচ্ছে এলসিসির ক্ষেত্রে। পিসিসি আর 500 টা হচ্ছে আরসিসি। ঠিক আছে, 2000 টা হচ্ছে ফর পিসিসি আর 500 টা হচ্ছে ফর আরসিসি। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এরপর আর দরকার নেই, এবার চলে আসছি অ্যাডমিক্সচারে। অ্যাডমিক্সচারের মধ্যে তোদের কি কি জিনিস দরকার সেটা আমরা একটু দেখে নিই। দাঁড়া, কথাটা একবার তুলুন তো। লিখে নে। ঠিক আছে স্যার। এখানে যে অ্যাডমিক্সচারটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে কেমিক্যাল অ্যাডমিক্সচার। ঠিক আছে, কেমিক্যাল অ্যাডমিক্সচার। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যাডমিক্সচারকে হচ্ছে দু তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোর অ্যাসিলারেটর, একটা হচ্ছে রিটার্ডার,
একটা হচ্ছে প্লাস্টিসাইজার, একটা হচ্ছে সুপার প্লাস্টিসাইজার। ঠিক আছে, 4 রকম ভাবে আমরা ভাগ করতে পারি। তো সেটা যখন অ্যাডমিক্সচারটা পড়বো তখন ওগুলো ডিটেলসে আমরা দেবো। তো আমাদের রিটার্ডার হিসাবে আমরা কি ইউজ করি? জিপসাম ইউজ করি। আর অ্যাসিলারেটর হিসাবে আমরা ইউজ করি ক্যালসিয়াম ক্লোরাইড। সুগার। তো দেখ এই 5.5.5 এই লাইনটা আমরা একটু হাইলাইট করব। দ্য ক্লোরাইড কন্টেন্ট অফ অ্যাডমিক্সচার্স shall be independently tested for each batch before acceptance। ঠিক আছে, আমরা যে ক্যালসিয়াম ক্লোরাইডটা ইউজ করব, ক্যালসিয়াম CaCl2 কত পার্সেন্ট? এটা হচ্ছে আমরা কত পার্সেন্ট ধরি? CaCl2 কত পার্সেন্ট ধরা হয় বল? 2%। ঠিক আছে, এটা হচ্ছে তোর অ্যাসিলারেটর বলা হয়, অ্যাসিলারেটর। অ্যাসিলারেটর কি কাজ করে? সেটিং টাইম কি ইনক্রিজ করে না ডিক্রিজ করে? ডিক্রিজ করে। ইনক্রিজ করে। তাই তো না, আবার গন্ডগোল করে ফেললি। সেটিং টাইম কে কমায়, রিটার্ডার কাজ কি তাহলে? এটা গন্ডগোল হয়ে যায় তোমার। সেটিং টাইমটা বাড়ায়। সব রিঅ্যাকশন কাজ। রিটার্ডার হচ্ছে সেটিং টাইম বাড়ায়, অ্যাসিলারেটর হচ্ছে সেটিং টাইম কমায়। ঠিক আছে, তাড়াতাড়ি জমে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাডমিক্সচারের এখানে আমাদের যে যে পয়েন্টগুলো আসছে এখানটা আমরা একটু ছোট করে লিখে নিই, হ্যাঁ, তাহলে তোদের কোডের মধ্যেও থাকবে। কি বলিস? আমি একটু লিখে দিই নাকি? তাহলে কোডটা যখন খুলবি তাহলে তখনই তোরা সব জিনিসগুলো চোখের সামনে পেয়ে যাবি। মুখে কিছু বল। হ্যাঁ স্যার লিখে দে। হ্যাঁ স্যার লিখুন। কোডটা যেন আমাকে সেন্ড করে দাও আজকে টাইম। কোডটা যেন আমাকে সেন্ড করে। আমার কাছে কোডটা নেই। স্যার পিডিএফটা দিয়ে দিন, কালারের পিডিএফটা দিয়ে দিন। তোকে দেব না, তুই যদি দাগ দিতে পারিস তো দিবি, নাহলে দেবই না। আগি বাজে বলছিস। স্যার এত রাগ করে থাকেন না, স্যার এত রাগ করে থাকেন না। ঠিক আছে, তো এখানে আমরা একটু অ্যাডমিক্সচারের একটু ছোট্ট করে একটু নোট করে লিখি না, জায়গা হবে, ওপরটায় জায়গা হবে, নিচেটায় জায়গা হবে। ঠিক আছে, তো এখানটা একটু লিখি আমরা, অন্য কালিতে লিখি, তো ফার্স্ট লিখ অ্যাডমিক্সচার, লিখ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার। ফার্স্টে লিখ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার। এটাতে আমরা একটু লিখবো ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচারে কি কি পাওয়া যায় দেখ। হাইগ্রোস্কোপিক পাউডার, হাইগ্রোস্কোপিক পাউডার, এটা লিখে রাখ। রিডিউস ওয়াটার কন্টেন্ট, reduce water content about 5 to 10%। ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার হচ্ছে হাইগ্রোস্কোপিক পাউডার, হচ্ছে ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার হয়। এটা হচ্ছে 5 to 10% তোর ওয়াটারকে রিমুভ করে। ঠিক আছে, তারপর লেখ রিটার্ডিং অ্যাডমিক্সচার। রিটার্ডিং অ্যাডমিক্সচারে লেখ, মেন পয়েন্টগুলো শুধু লিখে রাখো। জিপসাম এ কি করে? ডিক্রিজ না, সরি ডিক্রিজ কেন, ইনক্রিজ ইনিশিয়াল সেটিং টাইম।
ইনিশিয়াল সেটিং স্যার টাইম, সিরিয়াসলি তো মানটা যখন 2 থেকে 3% বেশি হয় তখন ওটা ইটারেসও কাজ করে না? তখন সেটা উল্টো হয়ে যায়, তখন সেটা রিটার্ডার হিসেবে কাজ করে। ঠিক আছে, ওটাও সেটা তো লিখে বলছি। ওটাও লিখিয়ে দেবো দাঁড়াও। তারপরে লেখ অ্যাসিলারেটর, অ্যাসিলারেটর লিখে রাখ। ক্যালসিয়াম ক্লোরাইড 2%, ঠিক আছে, লিখে রাখ। ডিক্রিজ ইনিশিয়াল সেটিং টাইম, ঠিক আছে, সব লেখা আছে। আচ্ছা আমি একটু এবার এই সাইডটা করে আমি একটু লেখাচ্ছি, তোরাও তোদের পেজের এই সাইডটায় লেখ, আমি এখানটা লিখে দিচ্ছি। আমি এখানে অ্যাসিলারেটরের লেখাটা রিমুভ করে দিচ্ছি, এটা তো লিখিয়ে দিলাম, এটা রিমুভ করে দিচ্ছি। নেক্সট পয়েন্টটা এখানটা লেখ, সুপার প্লাস্টিসাইজার, সুপার প্লাস্টিসাইজার, এটাতে লেখ পলিকার্বক্সিলেট অ্যাসিড, পলিকার্বক্সিলেট ইথার, ঠিক আছে। এটা কি কাজ করে? রিডিউস ওয়াটার কন্টেন্ট, about 12 to 30%, ঠিক আছে। এই কটা মনে রাখলেই হবে মিক্সচার সম্পর্কে। তাহলে ওটা কি কি লিখবেন? পলিকার্বক্সিলেট ইথার, সেটা এক্সট্রা হালকা লিখবেন। এক্সট্রা হয়েছে। চলো আমাদের তাহলে অ্যাডমিক্সারটা হয়ে গেল। এবার হচ্ছে রেনফোর্সমেন্টের মধ্যে আমাদের এখানে রেনফোর্সমেন্ট নিয়ে ডিটেলস কিছু নেই, সুতরাং রেনফোর্সমেন্ট নিয়ে আমাদের অত মাথা ব্যথাও নেই, ঠিক আছে। শুধু এই জায়গাগুলো একটু মনে রাখবি। আমাদের এখানের মধ্যে কি পয়েন্ট যেটা সেটা হচ্ছে মনে রাখতে হবে, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল শ্যাল বি টেকেন অ্যাজ 200 কিলোনিউটন পার mm স্কয়ার। 200 কিলোনিউটন পার mm স্কয়ার মানে কি কত? এটা হচ্ছে ES লিখে রাখ 2 × 10⁵ নিউটন পার mm স্কয়ার। এটা আমরা নিশ্চয়ই সবাই জানি, এটি ধরা হয় তো মডুলাস অফ ইলাস্টিসিটি, সেটাকে 200 কিলোনিউটনে কনভার্ট করেছে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখ, ক্যারেক্টারিস্টিক্স ইল্ড স্ট্রেংথ অফ ডিফারেন্ট স্টিল শ্যাল বি অ্যাজিউম দ্য মিনিমাম ইল্ড স্ট্রেস বাই 2% প্রুফ স্ট্রেস স্পেসিফাইড দ্য রেলিভেন্ট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এইটা এইবারে অ্যাসিস্ট্যান্টের কোশ্চেনে পড়েছিল, দেখবি যে ইল্ড স্ট্রেসের যে ভ্যালুটা এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে, কোড বলে দিয়েছে যে 2% ক্যারেক্টারিস্টিক ইল্ড স্ট্রেংথ কোনটা ধরতে হবে, বলছে হয় মিনিমাম ইল্ড স্ট্রেস ধরো অথবা 2% প্রুফ স্ট্রেস হচ্ছে যে কোনো একটা ধরো, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা ধরো, 0.2 স্যার। ঠিক আছে। কিন্তু এটা
ভুল দেয়া আছে, ঠিক আছে। তো সেই নিয়ে হচ্ছে অনেক কনফিউশন আছে। স্টোরেজ অফ মেটেরিয়াল আমরা যখন স্যার আগেরটা একবার দেখি। স্টোরেজ অফ মেটেরিয়াল নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে। এই কনফিউশন বুঝি এর আগে ওকে স্যার, ওকে। সিমেন্টের মধ্যে আমি লিখিয়ে দিচ্ছি স্টোরেজ অফ মেটেরিয়াল, ঠিক আছে। চলো এবার আসছি আমরা কংক্রিটে। কংক্রিটের ক্ষেত্রে দেখা যাক, প্রথমে হচ্ছে দেখ কংক্রিটের মধ্যে কি কি আছে সেই জিনিসগুলো আমরা একটু আগে দেখে নিই ছোট্ট করে, রিক্যাপ, কুইক রিক্যাপ জায়গা। প্রথমে হচ্ছে কংক্রিটের গ্রেড, এইগুলো আমরা আলোচনা করে নিয়েছি, কি জিনিসগুলো আলোচনা হয়েছে দেখে আমরা দেখিনি, ঠিক আছে। গ্রেড সম্পর্কে আমরা আলোচনা করেছি, প্রপার্টিজ সম্পর্কে আমরা আলোচনা করেছি, ঠিক আছে। 6.2 এখানে শেষ। হ্যাঁ, এর মধ্যেই সব দেওয়া আছে, তারপর এগুলো পরে পরে আছে, ঠিক আছে। তো প্রথমে দেখ গ্রেড যেটা বলা আছে কংক্রিট, এখানে তোরা আমাকে তোরাই বলবি যে আমার এখানে কোনো কিছু পয়েন্ট অ্যাড করতে হবে কিনা। কংক্রিট শ্যাল বি গ্রেডেড ডিজাইন অ্যাজ পার টেবিল 2। টেবিল 2টা আমরা আসছি, ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, এই দেখ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। Characteristic strength is defined as the strength of material below which not more than 5% tests are expected to fail. তাই তো আমাদের মিনিমাম গ্রেড কংক্রিট কত কত লাগবে টেবিল 5 এ আছে, তার মানে আমাদের এখানে টেবিল 2 আর টেবিল 5, টেবিল 2টা আমরা দেখব আর টেবিল 5টা আমরা দেখব, ঠিক আছে। Concrete grade lower than those given table 5 may be used as plain concrete construction. তাহলে আমরা এখানটা একটু জাস্ট হালকা করে হাইলাইট করে দেব। Concrete grade lower than table 5 may be used as PCC construction, lean concrete, simple foundation for masonry wall and other simple temporary reinforcement construction, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমরা দেখি যে টেবিল 2টায় কি বলছে আর টেবিল 5টা, তারপর আমরা আসবো টেবিল 2টায়। দেখ টেবিল 2টায় দেখ বলছে গ্রেড অফ কংক্রিট, ঠিক আছে। কত কত ক্লজেতে আমাদের এইগুলো লাগবে সেইগুলো কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। দেখ টেবিল 2 এর আমরা যখন এই কোডটা যখন পড়বো তখন কোন কোন ক্লজেতে এই জিনিসগুলো উল্লেখ আসবে সেই জিনিসগুলো কিন্তু বলেই দিয়েছে। 6.1 এ আমরা করছি, 9.2.2 তে আছে, 15 এ আছে, 36 এ আছে। তো দেখ এখানে অর্ডিনারি কংক্রিটের জন্য কত কত গ্রেড 10, 15, 20। স্ট্যান্ডার্ড কংক্রিটের জন্য হচ্ছে আমাদের বল স্যার M5 আর M7.5টা ধরে না কেন? M5 আর M7 হচ্ছে আমাদের কনস্ট্রাকশনের জন্য ইউজই করা হয় না। এটুকুনি মনে রাখবি যে আমাদের অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে, ঠিক আছে, M5 M7 যেগুলো হচ্ছে একদম মানে চিপ মেটেরিয়াল, ঠিক আছে। আমাদের এর ক্ষেত্রে হচ্ছে এইগুলোকে আমরা কংক্রিট হিসাবে ধরি না, ঠিক আছে। হাই স্ট্রেংথ কংক্রিট, হাই স্ট্রেংথ কিন্তু তাহলে অ্যাবভ 60 থেকে 80। তাহলে এইখান থেকে আমাদের একটা জিনিস ক্লিয়ার হলো, অর্ডিনারি কংক্রিট মানে হচ্ছে M10 টু M20 অর্ডিনারি কংক্রিট হলো। 20 পর্যন্ত কিন্তু অর্ডিনারি কংক্রিট। তারপর হচ্ছে 25 থেকে MC55 স্ট্যান্ডার্ড কংক্রিট হয়ে গেল। তারপরে দেখ গ্রেটার দেন MC55 মানে হচ্ছে M60 থেকে M60 থেকে M80 আমাদের 80 পর্যন্তই আমাদের কোডে আছে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। এখানে দেখ আমাদের একটা জাস্ট এখানে বলে দিয়েছে পয়েন্ট, ডিজাইন কংক্রিট এম মিক্স, এম ইজ রেফার টু দ্য মিক্স। এই যে আমরা এমটা যেটা করছি এখানে দেখ স্পষ্ট বলে দিয়েছে এম এর মানেটা কি। এম ফর হচ্ছে মিক্স, দেখতে পাচ্ছিস তো সবাই। এম ফর মিক্স দ্য নাম্বার অফ স্পেসিফাইড কম্পারেটিভ স্ট্রেংথ 150 mm সাইজ কিউব এট 28 দিন আর কি সে নিউটন পার mm স্কয়ার। দেখ এটা আমরা লিখেছি কিন্তু, ঠিক আছে। এখানে দেখ আরেকটা পয়েন্ট বলছে, যদি কোনো কংক্রিটের কম্পারেটিভ স্ট্রেংথ গ্রেটার দ্যান M55 হয়, মানে হাই স্ট্রেংথ কংক্রিট যদি আমরা ইউজ করি
design parameter given in the standard may not be applicable in the applicable value may be obtained specialized literature and experimental result. অর্থাৎ বলছে যে আমাদের যে হাই স্ট্রেংথ কংক্রিট যেটা করছি তার কিন্তু কোনো স্ট্যান্ডার্ডাইজেশন আমরা ধরতে পারি না। আমাদের সেইটাকে পুরোপুরি এক্সপেরিমেন্টের উপর বেস করে সেই কংক্রিটগুলোকে প্রডিউস করতে হয়। আমরা এর কোন একটা স্ট্যান্ডার্ডাইজ মাপ দিয়ে দিলাম যে সেটাই যে সব জায়গায় প্রযোজ্য হবে তা কিন্তু নেই। হাই কংক্রিটের ক্ষেত্রে খুব প্রিকশন আমাদের ধরতে হয়। ঠিক আছে, বুঝতে পারলাম। মানে হচ্ছে আমরা কি জানি যে M25 গ্রেডের উপর থেকে আমাদের ডিজাইন করতে হয়, ডিজাইন মিক্স করতে হয়, অর্থাৎ কি এক্সপেরিমেন্ট করে তার কত প্রপোর্শন দিতে হয় সেটাকে আমাদের জানতে হয়। যেমন দেখ আমার নমিনাল যে মিক্সগুলো আছে 1:1:3, 1:1:2, 1:3:6, এই যে রেশিওটা এটা আমরা নমিনাল মিক্সের ক্ষেত্রে করতে পারি, মানে হচ্ছে M10 20। ঠিক আছে, মানে হচ্ছে এই যে এই তিনটে আছে এই তিনটেকে আমরা নমিনাল মিক্স বলতে পারি। ঠিক আছে, মানে এদের ক্ষেত্রে আমাদের যে রেশিওটা সেটা হচ্ছে বাই ভলিউম হয়, নমিনাল মিক্স। এটাকে আমরা ভলিউমেতে হ্যাঁ, কিন্তু M25 এর পর থেকে যেটা হবে সেটা হচ্ছে সবসময় ডিজাইন মিক্স, এটা হচ্ছে ডিজাইন মিক্স হবে। ঠিক আছে, এটা কিন্তু সবসময় আমাদের ওয়েটেতে করতে হবে। ঠিক আছে, এবার দেখ M55 পর্যন্ত ডিজাইন মিক্স আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ করে করলাম, ঠিক আছে, কিন্তু যখন M55 এর উপর হয়ে যাবে এই যে ডিজাইন প্যারামিটারগুলো আছে যে স্ট্যান্ডার্ড, যে আমি এই স্ট্যান্ডার্ড করছি ওই স্ট্যান্ডার্ড করছি, কংক্রিটের এই কোয়ালিটি রাখছি, তখন কিন্তু এই হাই স্ট্রেংথ যখনই করতে যাবি না প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পদক্ষেপ আমাদের চেক করতে হবে। ঠিক আছে, সিমেন্টের কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করতে হয়। সেই জন্য দেখবি আমাদের যে মেট্রোর যে প্রজেক্টগুলো হচ্ছে তাতে দেখবি যে আমাদের টানেল যেগুলো তৈরি করা হচ্ছে মেট্রোতে, আমাদের যে গঙ্গার তলা দিয়ে যে টানেলটা গেছে তাদের দেখবি M55 গ্রেডের কংক্রিট আমরা ইউজ করেছি মেট্রো টানেলে না, আমাদের এই M55 গ্রেডের কংক্রিটটা ইউজ করা হচ্ছে আমাদের। আমাদের যে কলকাতার যে হাওড়ার যে মেট্রো টানেলটা তৈরি হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, M80 কিসে ইউজ করা হয়? M80 হচ্ছে আরো হাই স্ট্রেংথ কংক্রিটের ক্ষেত্রে। ঠিক আছে, ধর হচ্ছে কোনো রকেট লঞ্চার তৈরি করছিস বা হচ্ছে তোর বড় বড় টানেলিং এর প্রজেক্টের ক্ষেত্রে যেখানে খুব স্ট্রেংথ খুব দরকার অথচ শর্টেজ এরিয়া। ঠিক আছে, জেনারেলি আমাদের খুব একটা ইউজ হয় না, তবে স্টেডিয়ামের ক্ষেত্রে M80 ইউজ করা হয়। ঠিক আছে, টানেলের ক্ষেত্রে ফ্লাইওভারের ক্ষেত্রে কোন বিটটা ইউজ করে? ফ্লাইওভার এই M50 এর উপরে ইউজ করা হয়। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে M50 এর উপরে ইউজ করা হয়, কিন্তু দেখবি জাপান টাপান যেখানে ভূমিকম্পের প্রবণতা বেশি সেই সব জায়গায় দেখবি M80 কাছাকাছি ইউজ করা হয়। ঠিক আছে, বেশ, তারপরে পয়েন্টটা দেখ, ফর কংক্রিট grade above M30 and above the rate of increased compressive strength with age shall be based on actual investigation। ঠিক আছে, কতটা ইনক্রিজ করবে এজের সাথে সাথে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তারপরে দেখ নেক্সট পয়েন্ট হচ্ছে টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট। আমরা টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট পড়ে ফেলেছি। টেনসাইল স্ট্রেংথ কিসে করা হয় দেখ, ফ্লেক্সারাল স্প্লিটিং। ঠিক আছে, ফ্লেক্সারাল স্ট্রেংথ আমাদের এখানে কত দেওয়া আছে, ফ্লেক্সারাল স্ট্রেংথ FCR 0.7 রুট FCK। বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো চটপট লিখে নে। আমাদের কি কি ছিল বল, প্রথমে হচ্ছে তো FCR হচ্ছে 0.7 রুট FCK, এটা আমরা জানি। তারপরে কি ছিল, F স্প্লিটিং, তাই তো, CS ছিল, CS এর ভ্যালু কত ছিল রে, 0.67 FCR, তাই তো। আর FCT ডাইরেক্ট টেনশন যেটা, তাই তো, সেটা কত ছিল, 0.5 FCR ছিল। ঠিক আছে,
এইখানে পাশাপাশি সব লিখে রাখ, তাহলে মনে থাকবে জিনিসগুলো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার ফ্লেক্সার হলো, এটা হচ্ছে আমাদের স্প্লিটিং হলো। স্প্লিটিংটাকে তাহলে আমরা নাম দিলাম কি, এফ সি এস, আর এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট টেস্ট, ঠিক আছে? হয়ে গেল। এবার হচ্ছে ইলাস্টিক ডিফরমেশন। ইলাস্টিক ডিফরমেশনে কি বলছে দেখি। Elastic difference, the modulus of elasticity of primary influenced by the elastic property age replicate lesser condition curing age of concrete mix proportion modulus of normally এটা দরকার নেই, modulus of elasticity can be assumed as, এইটা দরকার। এই দেখ, এইখানে আমাদের যে মডুলাস অফ ইলাস্টিসিটির ইকুয়েশনটা দিয়েছে সেটা কত দিয়েছে, যে ইকুয়েশনটা দিয়েছে দেখ 5000 রুট fck, এখানে আমাদের যে রেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 5000 রুট fck। এখানে আমাদের একটা পয়েন্ট লিখে রাখ, ওল্ড কোড, লিখে রাখ ওল্ড কোডে কত ছিল। ওল্ড কোডেতে দেয়া ছিল এসি বা ইএস ইকুয়াল টু 5700 রুট fck ছিল, ঠিক আছে? সবকটা জিনিসই কিন্তু আমাদের হাইলাইট করে রাখতে হবে। এখানে দেখ ইসিটাকে কি বলা হচ্ছে, শর্ট টার্ম স্ট্যাটিক মডুলাস অফ ইলাস্টিসিটি। আমরা এর আগেই পড়েছিলাম স্ট্যাটিক মডুলাস অফ ইলাস্টিসিটি, শর্ট টার্ম স্ট্যাটিক মডুলাস অফ ইলাস্টিসিটি মানে সেকেন্ড, তাই তো? সেকেন্ড স্ট্যাটিককে আমরা বলেছিলাম সেকেন্ড। কি কি ছিল, ইনিশিয়াল ট্যানজেন্ট, ইনিশিয়াল ট্যানজেন্ট কি কি ছিল বল, মডুলাস অফ ইলাস্টিসিটির গ্রাফটাও এখানটা ছবিটা চট করে একটা এঁকে রাখ, গ্রাফটাও ছোট করে এঁকে রাখ, যাতে যখন রিভিশন দিবি এই এক জায়গা থেকে যেন সব হয়ে যায়। আমাদের ধর এই হচ্ছে কংক্রিট, এর ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে ই আইটি, তাই তো, ইনিশিয়াল ট্যানজেন্ট মডুলাস। এই জায়গায় যদি স্পর্শক থাকে তাহলে হচ্ছে তোর ইটি ট্যানজেন্ট, আর যদি ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্টকে যদি ধরা হয় এর মধ্যে যে সেকেন্ড মডুলাস সেটা হচ্ছে ইএস, সেটাকে বলা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? ইনিশিয়াল ট্যানজেন্ট সেকেন্ড বা স্ট্যাটিক মডুলাস। আচ্ছা, ইনিশিয়াল ট্যানজেন্টকে কি বলা হয়, হ্যাঁ কি বল, কি বললেন একটু বলুন, আমি বেরিয়ে গিয়েছিলাম, নেটওয়ার্ক ছিল না। আমি বলছি যে ইনিশিয়াল ট্যানজেন্ট আর সেকেন্ড যে মডুলাস সেই জিনিসটা এখানটা জাস্ট গ্রাফটা এঁকে রাখ, ঠিক আছে? শর্ট টার্ম স্ট্যাটিক মডুলাস, এখানে আরো কয়েকটা প্রশ্ন আসবে। দেখ, স্ট্যাটিক মডুলাস কে বলা হয় সেকেন্ড মডুলাস, আর ডাইনামিক মডুলাস কাকে বলবো, ইনিশিয়াল ট্যানজেন্ট মডুলাস। ইনিশিয়াল ট্যানজেন্ট। দেখেছিস তো, তাহলে এক জায়গা থেকে আমরা অনেকগুলো কোশ্চেন পেয়ে যাচ্ছি। তাহলে এখানে হচ্ছে ডাইনামিক লিখে রাখ, ডাইনামিক মডুলাস কাকে বলবো, ইনিশিয়াল ট্যানজেন্ট, ইনিশিয়াল ট্যানজেন্ট মডুলাস। সেটা শর্ট টার্ম হবে না লং টার্ম হবে? এটা শর্ট টার্ম, বলে দিচ্ছি, ইনিশিয়াল ট্যানজেন্ট শর্ট টার্ম, এখানে হচ্ছে শর্ট টার্ম বলা আছে, ঠিক আছে? লং টার্ম যদি হতো ফর লং টার্ম, লিখে রাখ, ফর লং টার্ম, ফর লং টার্মের ক্ষেত্রে ইএস এর ফর্মুলা হতো ইসি ইজ ইকুয়াল টু 5000 রুট এফসিকে বাই 1 প্লাস থিটা, যেটা ও আচ্ছা আচ্ছা, ক্রিপ কোএফিসিয়েন্ট, তাই তো? আছে ক্রিপ কোএফিসিয়েন্ট, ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখতে হবে, লং টার্মের ক্ষেত্রে কত, শর্ট টার্মের ক্ষেত্রে কত।
ঠিক আছে, ওই জন্যই তো আমি এই জায়গাটা হাইলাইট করলাম। এখানে শর্ট টার্ম আর হচ্ছে এখানে স্ট্যাটিক, এই দুটো টার্ম দিয়ে কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এখানে দেখ আর একটা জিনিস এখানে হাইলাইট করা আছে যে আমাদের যে ভ্যালুটা সেটা আমরা দেখ নোটেও লিখে দিয়েছিলাম যে +-20% অরিজিনাল ভ্যালুর সাথে ভ্যারি করতে পারে। ঠিক আছে, এইটা বলা হয়েছিল, সেটাই এখানে দেওয়া আছে। নেক্সট আসছি দেখ শ্রিঙ্কেজে। টোটাল শ্রিঙ্কেজ অফ কংক্রিট ডিপেন্ডস আপন কনস্টিটিউশন কংক্রিট সাইজ মেম্বার এনভায়রনমেন্টাল কন্ডিশন যাই হোক। ফর এ গিভেন হিউমিডিটি টেম্পারেচার টোটাল শ্রিঙ্কেজ ইজ মোর ইনফ্লুয়েন্সড বাই দ্য টোটাল অ্যামাউন্ট অফ দেখ এইখানটা মনে রাখবি। টোটাল শ্রিঙ্কেজ অফ কংক্রিট ইজ মোস্ট ইনফ্লুয়েন্স, কিসে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স হয়? দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার, এইটা মনে হয় তোদের কোশ্চেনে দিয়েছিলাম না, টাইম অফ মিক্সিং অ্যান্ড লেসার এক্সটেনশন বাই দ্য সিমেন্ট কন্টেন্ট। কতটা সিমেন্ট দিচ্ছি তার উপর, আর হচ্ছে কত ওয়াটার প্রেজেন্ট আছে তার উপর। তার মানে হচ্ছে এক কথা ওয়াটার সিমেন্ট রেশিওর উপর ডিপেন্ড করে। এটা দিয়েছেন কোশ্চেন। এবার দেখ নিচ যেটা বলেছে, দেখ শ্রিঙ্কেজ যে স্ট্রেন, যদি কোনো অ্যাবসেন্ট যদি কিছু না দেয়া থাকে তাহলে শ্রিঙ্কেজ স্ট্রেন আমরা কত বলেছিলাম 0.0003, তাই তো? এখানে আমাদের যে মেন যে ভ্যালুটা এখানে শ্রিঙ্কেজের যে ভ্যালুটা সেটা হচ্ছে লিখে রাখ ড্রাই শ্রিঙ্কেজ। আমরা এখানে যেটা করছি ড্রাই শ্রিঙ্কেজটা, এখানে যে আমরা শ্রিঙ্কেজের আলোচনা করছি, শ্রিঙ্কেজের আরো অনেকগুলো ভাগ আছে আমরা দেখেছি, তাই তো? প্লাস্টিক শ্রিঙ্কেজ, তারপরে ওয়েট শ্রিঙ্কেজ, অনেক টাইপের আছে। তো ড্রাই শ্রিঙ্কেজটা হচ্ছে এটা আমাদের। ঠিক আছে, এরপর আসছে আমাদের ক্রিপ, খুব ইম্পর্টেন্ট টপিক। ক্রিপ কংক্রিট ডিপেন্ডস ইন অ্যাডিশন ফ্যাক্টর লিস্টেড। আমি কিন্তু এইটা দেব না, কিন্তু কেউ যদি ভেবে বসে থাকিস যে স্যার পরে দিয়ে দেবে নোট করে নেব, আমি কিন্তু দেব না, খাটতে হবে। যারা যারা ক্লাসে করছিস তারা নিশ্চয়ই জিনিসটাকে বুঝিস, সব জিনিসকে ইজিলি অ্যাভেলেবল করে দিলে হবে না। অন দ্য স্ট্রেস অফ কংক্রিট এজ অ্যাট লোডিং and the duration of loading, as long as the stress concrete does not exceed 1/3 of its characteristic strength. Prepare ক্ষেত্রে দেখ, as long as the stress of concrete does not exceed 1/3 of its characteristic compressive strength, creep may be assumed to be proportional to the stress. এই জায়গাটা একটু হাইলাইটেড করব আমরা। ঠিক আছে, যদি ক্রিপের যদি কোনো ডেটা না দেয়া থাকে তাহলে এইটাকে এই ডেটাটাও আমরা লিখেছি। বুঝিয়ে দেবেন। আমাদের বলছে দ্য এজ, আমাদের বলছে যে as long as the stress of concrete does not exceed 1/3 of characteristic compressive strength, মানে হচ্ছে আমাদের যে কংক্রিটটার উপর ধর আমি কোনো একটা লোড দিয়েছি, ঠিক আছে, যদি ওই কংক্রিটটার ম্যাক্সিমাম যে স্ট্রেস নেওয়ার ক্ষমতা, মানে আমি ধর ওই কংক্রিটটার ধর স্ট্রেংথ ধর 20 আছে, সাপোজ ধর কংক্রিটটার স্ট্রেংথ আমি টেস্ট করে দেখেছি যে তার ম্যাক্সিমাম স্ট্রেংথ 20 নয়, তার 30 আছে ধর, ঠিক আছে, মানে কংক্রিটটা 30 লোড পর্যন্ত নিতে পারে। আমি তার উপর হচ্ছে 10 যদি লোড দিই তাহলে তার ক্ষেত্রে ক্রিপ হওয়ার পসিবিলিটি কিন্তু না এর বরাবর। কি বললাম বুঝতে পারলি? যদি আমি তার উপর যদি 10 দিই, মানে যতটা তার স্ট্রেংথ তার 1/3 ভাগ যদি আমরা তার উপর লোড দিই তাহলে ক্রিপ মে বি অ্যাজিউম টু বি প্রপোর্শনাল টু স্ট্রেস। তার মানে তার যে স্ট্রেস হবে সেই স্ট্রেসের উপরই সে ডিপেন্ড করবে। ঠিক আছে, যদি তার থেকে যদি আমরা বেশি লোডটা দিয়ে দিই তাহলে কিন্তু সেই ক্রিপের যে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু চেঞ্জেস হতে থাকবে। ঠিক আছে, চেঞ্জেস হতে হতে তার কি কিন্তু প্রপোর্শনাল যে লিমিটটা সেটা কিন্তু ইল স্ট্রেসের দিকে এগোতে থাকবে, মানে তার আগের অবস্থায় ফিরে আসার পসিবিলিটিটা অনেক কমে যাবে। ঠিক আছে, তোকে যদি আমি হালকা করে ঠেলি তুই সোজা হয়ে দাঁড়াতে খুব ইজি তো, কিন্তু তোকে যদি আমি অনেকক্ষণ ধরে একটু বেশি লোড দিয়ে হয়তো তুই আটকে রাখছিস আমাকে, কিন্তু যত বেশি তুই আমাকে ঠেলে রাখবি তত তো আমার শক্তিও তো লস হচ্ছে। ঠিক আছে, সেই ব্যাপারটাই বোঝা যাচ্ছে। এবার দেখ কখন লোড দিলে তার ক্রিপ কোএফিসিয়েন্ট আমরা কত ধরি।
এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? 7 দিনে 2.2, 1.6 আর 1, ঠিক আছে? এরপর নেক্সট যেটা আসছে থার্মাল এক্সপ্যানশন আমাদের এখানে এত দরকার নেই, ঠিক আছে? থার্মাল এক্সপ্যানশনটা দরকার নেই। আচ্ছা, আমরা এবার ওয়ার্কিবিলিটি শুরু করার আগে আমরা এখানে টেবিল 5টায় আগে একবার যাই। আমাদের তখন টেবিল 5টা একবার দেখতে বলেছিল, সবাই টেবিল 5টা একবার চলে যায়। না, টেবিল 5টা এখন করানো যাবে না, আগে ডিউরাবিলিটিটা করিয়ে দিয়ে তারপর টেবিল 5টা আসবে। কারণ সিভিয়ার এক্সট্রিম কন্ডিশন যদি ওইগুলোর আইডিয়া না থাকে তাহলে ওটা বোঝা একটু ডিফিকাল্ট। এইখান পর্যন্ত মোটামুটি সবাই ক্লিয়ার তো রে? হ্যাঁ স্যার। ঠিক আছে, যে যে পয়েন্টগুলো আমি হাইলাইট করেছি ওই পয়েন্টগুলোকে হাইলাইট করে রাখছি, তাহলেই দেখবি অনেক ক্লিয়ার হবে, ঠিক আছে? দেখতে ভালোই লাগছে, খারাপ কিছু না। বেশ, নেক্সটটা হচ্ছে আমাদের ওয়ার্কিবিলিটি, ঠিক আছে? 5 মিনিট আমি ব্রেক নিচ্ছি, তারপর আবার আসছি, গল্প টল্প কর, আসছি। আচ্ছা, তোদের তো কোশ্চেনটা আমি আলোচনা করে দেবো বললাম না? তাহলে আজকে এইটা এইখান পর্যন্তই থাক, কোশ্চেনটা আজকে একটু বসে আলোচনা হয়ে যাবে, ঠিক আছে? বেশ, এইখান পর্যন্ত সবাই লেখা হয়ে গেছে আশা করি। 5 মিনিটের পর আমরা আছি আবার কোশ্চেনটা নিয়ে বলবো, ঠিক আছে? স্যার কংক্রিটের কিছু নোট দিয়েছে? কংক্রিটের তো নোট লেখালাম রে। না এমনি কোনো মানে আলাদা করে নোট দিয়েছিলেন কি? আলাদা করে কোন নোট দিয়ে ক্লাসে যা পড়েছি ওইগুলোই নোট, ঠিক আছে?
ঠিক আছে, শুনতে পাচ্ছি সবাই? দেখ স্ক্রিন সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। চল প্রথম থেকে করি। স্লাম রেকমেন্ডেড, আচ্ছা এইটা একটু তোরা কোশ্চেনটা দেখে দেখে এবার রাইট রংটা আরেকবার একটু রেকটিফাই করে নে সবাই, ঠিক আছে? স্লাম রেকমেন্ডেড মাস কংক্রিটিং এর ক্ষেত্রে কত দেওয়া ছিল আমাদের নোটসে? 25 থেকে 50, হ্যাঁ মাস কমপ্লিট 25 থেকে 50। বেশ, 25 থেকে 50, তাহলে অপশন এ হবে। তারপর হচ্ছে পরেরটা, দ্য বেসিক পারপাস অফ রিটার্ডার ইন কংক্রিট। রিটার্ডার মেইনলি কিসের জন্য, আমাদের পারপাসটা কি, মেইন কি কাজের জন্য আমরা ইউজ করি রিটার্ডারকে? ইনিশিয়াল সেটিং টাইম বাড়ানোর জন্য। ইনিশিয়াল সেটিং টাইমটাকে বাড়ানোর জন্য আমরা রিটার্ডার ইউজ করি। ইনক্রিজ ইনিশিয়াল সেটিং টাইম এবং কংক্রিট পেস, ঠিক আছে। ডিক্রিজ ইনিশিয়াল সেটিং টাইম, এটাতে আমরা অ্যাসিলারেটর ইউজ করব। এটার অ্যান্সার লিখে রাখ, অ্যাসিলারেটর। যেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড 2%, আর রিটার্ডার হচ্ছে আমাদের জিপসাম ইউজ করব। জিপসামের সংকেত কি রে? ক্যালসিয়াম সালফেট, তাই তো? নাকি ক্যালসিয়াম কার্বনেট? হ্যাঁ, CaSO4 ঠিক তো? CaSO4, ঠিক আছে। তারপরে বলছে কি, রেন্ডার দ্য কংক্রিট মোর ওয়াটার টাইট, দরকার নেই। ইমপ্রুভ ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট মিক্স, ওয়ার্কেবিলিটির সাথে রিটার্ডার হচ্ছে তোর ইমপ্রুভ ভাবে এটা করে না, ঠিক আছে। তারপরটা নেক্সট পয়েন্ট, ফর গিভেন এনভায়রনমেন্ট। আচ্ছা তোদের কোন কোন কোশ্চেনগুলো নিয়ে কনফিউশন আছে সেগুলো বল চটপট, সব কোশ্চেন বলা দরকার নেই। 12 স্টিল মডিউল মোল্ড ইউজ শর্ট স্লাম টেস্ট ইজ ইন ফর্ম অফ সিলিন্ডার। সিলিন্ডারে কি সেটা না স্যার, কোনে সিটা হবে, কোনটা হবে? কোনটা হবে, তার মানে এটার অ্যানসারটা ভুল দেয়া আছে। 12 সেটা বলতে হ্যাঁ সেটাই বলছি স্যার, ওটা 12 যেটা দেয়া আছে দেখ, সিলিন্ডার ওটা ভুল দেয়া আছে, ওটা হচ্ছে কোনটা হবে, সি এরটা হবে, ঠিক আছে। ওগুলো কারেকশন করে নে, কারেকশন করে কারেক্টেড ট্রু কটা রাইট কটা ভুল, তারপর আমাকে নেক্সট আমাকে ফাইনালি পাঠা সবাই, তারপরে আমি আজকে রাতে মেরিট লিস্টটা বার করে দেবো। 23। তারপর 23, কংক্রিট ইজ আনসুইটেবল ফর কম্প্যাকশন বাই এ ভাইব্রেটর ইফ ইট ইজ ড্রাই, যদি থাকে, আর্থ ময়েস্ট থাকে, সে কি করে হয়? প্লাস্টিক প্লাস্টিক হবে না? এটা সেমি প্লাস্টিক হবে। কংক্রিট Plastic. দাঁড়া ভালো করে বুঝতে দে, কংক্রিট হচ্ছে আনসুইটেবল ফর কম্প্যাকশন বাই এ ভাইব্রেটর ইফ ইট ইজ ভাইব্রেটর। হ্যাঁ, যখন লিকুইড ফর্মে থাকে তখন ভাইব্রেটর ইউজ করব না স্যার। কখন ভাইব্রেটর আমরা ইউজ করব না? সেমি ফ্লুইড বা ফ্লুইড স্টেটে যেটা থাকে সেটা। আচ্ছা আমাদের দেখ সবচেয়ে খারাপ হচ্ছে ড্রাই, এইটার জন্য ভাইব্রেটর ইউজ করব। আর্থ ময়েস্ট এটার জন্য ইউজ করব। সেমি প্লাস্টিকে আমাদের ইউজ করা দরকার আছে, কিন্তু প্লাস্টিক অবস্থায় আমাদের দরকার নেই, ঠিক আছে। এটা সেমি প্লাস্টিক বলতে মানে ফ্লুইড টাইপের। সেমি প্লাস্টিক সেমি ফ্লুইড দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। সেমি প্লাস্টিক মানে ড্রাই আর প্লাস্টিকের মাঝের স্টেট, সেমি ফ্লুইড মানে প্লাস্টিক আর ফ্লুইডের মাঝের স্টেট, ঠিক আছে। সুতরাং এটার অ্যানসার হচ্ছে প্লাস্টিক হবে, ঠিক আছে। কারেকশন করে নে সবাই। তারপর স্যার এক মিনিট, আমি কোথায় প্লাস্টিক গুলো লেখালেন? বল। আমি নোটটা একটা জায়গায় দেখলাম। তারপর বল। স্যার 16টা কি? 16টা কতটা? 28 স্যার। 16। তো 23 অ্যানসারে কি ডি হবে না সি হবে? কোনটা? 23টা
23টা হচ্ছে ডি হবে आंसर ঠিকই সেমি প্লাস্টিক বলেছি। এটা যদি সেমি ফ্লুইড হতো তাহলে আলাদা ব্যাপার ছিল সেমি ফ্লুইড প্রথমে হচ্ছে দেখ প্রথমে হচ্ছে সেমি ড্রাই ফ্লুইড হলে হতো না। প্রথমে হচ্ছে তোর আর্থ ময়েস্ট হয় সবচেয়ে লো হচ্ছে আর্থ ময়েস্ট তারপর হচ্ছে ড্রাই তারপর হচ্ছে তোর মিডিয়াম তারপর হচ্ছে সেমি প্লাস্টিক তারপর প্লাস্টিক তারপর সেমি ফ্লুইড তারপর হচ্ছে ফ্লুইড স্টেট ঠিক আছে তো সেইগুলো আমাদেরকে মনে রাখতে হবে আচ্ছা কত বলি আচ্ছা স্যার আমি একটা চ্যাট লিখেছি না চ্যাটেই সব দেওয়া আছে স্যার ওটাতে। আচ্ছা 16টা বললি স্যার না 32টা দেখবেন স্যার আস্তে আস্তে 16টা বললি ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট মিক্স হ্যাভিং ভেরি লো ওয়াটার সিমেন্ট রেশিও ওয়াটার সিমেন্ট রেশিও যদি খুব কম হয় ওয়ার্কেবিলিটি অবশ্যই কমবে ঠিক আছে তাহলে লো ওয়ার্কেবিলিটি যদি হয় তার ক্ষেত্রে আমরা কোন টেস্টটা করি স্লাম্প সেটা ঠিকই আছে কম্প্যাক্টর ক্ষেত্রেই হয় কম্প্যাকশনের ক্ষেত্রে দেখবি লেখা আছে লো আর মিডিয়াম টেস্টের জন্য কম্প্যাকশন টেস্টটা করা হয় তাই তো হাই এর জন্য আমাদের দরকার হয় না ঠিক আছে সুতরাং সি এটা ঠিকই আছে তারপর বলি কত 28 hardening of cement occur at rapid rate during first few days and afterward it continues to increase at a decreased rate rapid কি বলেছে hardening of cement occurs at rapid rate during first few days প্রথম কয়েকদিনে খুব তাড়াতাড়ি হার্ড হবে এবং তারপর it continues to increase at decreased rate ঠিক আছে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে ডিক্রিজ যত কমবে স্লো রেট ডিউরিং ফার্স্ট ফিউ ডেজ আফটারওয়ার্ড কন্টিনিউয়াসলি এটা ভুল আছে ইউনিফর্ম রেট থ্রু আউট ইট এজ এটা অ্যান্সার হবে কারণ কংক্রিটের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথটা হচ্ছে প্রথম কয়েকদিনে দেখবি হু হু করে বাড়ে তারপর যত দিন যায় মানে 28 দিনের মাথায় প্রায় 95% আমাদের স্ট্রেংথ চলে আসে তাই তো তারপরে জিনিসটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে ঠিক আছে রেট অফ ইনক্রিজের যে কার্ভটা তো এ এর অ্যান্সার হবে এটা ঠিক করে নে 28 এর এ হবে আর আগরে বই কেউ পড়িস না ফালতু বই একটা সব ভুল আচ্ছা স্যার 32 স্যার 32 higher workability of concrete is required if the structure is যদি হায়ার ওয়ার্কেবিলিটি কখন দরকার হবে যখন হচ্ছে স্ট্রাকচারের মধ্যে খুব রেইনফোর্সমেন্ট হচ্ছে খুব ঘন হবে তাই তো স্টিল খুব বেশি থাকবে মেড উইথ সিমেন্ট কংক্রিট এটা দরকার নেই থিক মোটা এন্ড রেইনফোর্স থিন হেভি রেইনফোর্স থিক হেভি রেইনফোর্স ঠিকই আছে এটা স্যার থিক মানে তো মোটা থিন মানে তো সরি পাতলা থিক মানে হচ্ছে মোটা ঠিক আছে যত হ্যাঁ। মোটা জায়গা হবে ধর জায়গাটা বেশি মোটা আর হচ্ছে অনেক বেশি ঘন হচ্ছে রেইনফোর্সমেন্ট আছে তো আমি এর ভেতর দিকে কংক্রিটটা পাঠাতে হচ্ছে আমার সবচেয়ে বেশি মুশকিল হবে যদি থিন হয় পাতলা হয় ধর এইটুকুনি পাতলা আছে কিন্তু রেইনফোর্সমেন্ট হচ্ছে ঘন আছে তাহলে তার ক্ষেত্রে কি আমার এর মধ্যে হচ্ছে তো কংক্রিটটাকে প্লেস করাটা আমার বেশি ডিফিকাল্ট হওয়ার কথা নয় রাদার দ্যান এই ভারীটার থেকে ঠিক আছে এর তলা পর্যন্ত কংক্রিটটা পৌঁছাতে অনেক কষ্ট হবে কিন্তু থিনের ক্ষেত্রে কিন্তু পৌঁছানোটা খুব ইজি হবে ঠিক আছে সুতরাং এটা ঠিকই আছে 32 তারপর 29 টাকে দেখুন তো 29 ISI has specified full strength of concrete after এর 28 দিন ঠিকই তো আছে তো ফুল স্ট্রেন্থ তো 28 দিনে আসে না 28 দিনে তো 95% full আছে strength approximately এখানে যে অপশনগুলো আছে তাদের রেসপেক্টে কোনটা আমাদের এখানে 7 আর 14 95% চলে আসে তো। ঠিক আছে মোটামুটি অলমোস্ট ফুল এটা লিখে দেওয়া উচিত ছিল অলমোস্ট ফুল অলমোস্ট তাহলে হচ্ছে তোর 28 দিনে ওডে আছে 28 ডেজ। স্যার বলছি 7 দিনের মাথায় কত আছে স্যার 7 দিনের মাথায় কত আসে বল এর আগে আমি তো চার্ট একটা লিখে দিয়েছিলাম স্যার 65%। 65% তাই তো তারপরে দেখ পরপর আছে 70% 80% করে মোটামুটি একটা চার্ট করা ছিল এই চার্টটা দেখে নিস সবাই তারপর কত কোশ্চেন 34 স্যার। হ্যাঁ 34 pick up the incorrect statement বলেছে from the following and increase in air content must be accompanied by increase in cement content বেশ এক নম্বর বুঝলাম দ্বিতীয় নম্বর কি বলেছে angular rough aggregate reduce workability concrete ঠিক আছে এটা large size aggregate decrease the workability due to the lesser surface area এটাও ঠিক আছে যত এগ্রিগেটের সাইজ বাড়বে তার ওয়ার্কেবিলিটি বাড়ে না কমে বলা হয়েছিল
স্যার ওটাই ভুল হবে, ওটা ঠিক আছে, ওটাই ভুল হবে, ওটাই লিজার ওটাই ভুল। হ্যাঁ ওটা ভুল আছে স্যার, ওটা কি ওটা দেওয়া ইনক্রিজ হবে। স্ট্রেংথ বাড়বে। আচ্ছা লাভ এগ্রিগেটের সাইজ বাড়লে ওয়ার্কেবিলিটি বাড়ে না স্ট্রেংথ বাড়ে? কি দেওয়া ছিল চার্টে? স্ট্রেংথ বাড়ে স্যার। স্যার ওয়ার্কেবিলিটি কমে কিন্তু স্ট্রেংথ বাড়ে স্যার। স্যার স্ট্রেংথ বাড়ে, ওয়ার্কেবিলিটি কমে। হ্যাঁ 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 তাহলে এটা ঠিক আছে না ভুল তারপর আছে? স্যার লিখেছেন লেজার। তাহলে এটা ঠিক আছে স্যার না? আমি লিখিয়েছেন এগ্রিগেট সাইজ যদি ইনক্রিজ করা হয় তাহলে আমার ওয়ার্কেবিলিটি বাড়বে, স্ট্রেংথটা কমবে। হ্যাঁ উল্টো হ্যাঁ লিখেছি। হ্যাঁ আমি লিখিয়েছেন আমি। দেখ তো একবার আরো ভালো করে দেখ, যদি আমি লিখিয়ে থাকি স্যার আমি দেখিয়েছি স্যার, দেখেই বলছি। ইন্ডিকেট সাইজ বাড়লে তো স্ট্রেংথ বাড়বে। স্যার একটা লিখেছেন। এগ্রিগেট সাইজ বাড়লে, ও আচ্ছা না দুটোই বাড়ে। আমরা যেটা লিখেছিলাম যে এগ্রিগেট সাইজ বাড়লে ওয়ার্কেবিলিটিও বাড়ে স্ট্রেংথও বাড়ে, দুটোই বাড়ে। না সেটা উল্টো হলো, এগ্রিগেট আমি লিখেছেন এগ্রিগেট সাইজটা বাড়লে পরে ওয়ার্কেবিলিটি বাড়বে, স্ট্রেংথটা কমবে। তাই না দুটোই বাড়বে স্যার, দুটোই বাড়বে স্যার, দুটোই বাড়বে, ঠিক তাই ঠিক ভুল দেখছি। স্যার আরেকটা স্যার আছে স্যার, যদি অ্যাঙ্গুলার সাইজ, লাল সাইজ হ্যাঁ সার্কেলিয়ার লেজার বলেছে। যদি এগ্রিগেট সিমেন্ট রেশিও বাড়ে তখন হচ্ছে ওয়ার্কেবিলিটিটা কমে, স্ট্রেংথটা বাড়ে, ঠিক আছে? আর যদি এগ্রিগেট সাইজ বাড়ানো হয় তাহলে এটা হচ্ছে ইনক্রিজ করে। তার মানে এটা আছে, ঠিক আছে? তার মানে এই সি এরটাই অ্যানসার হবে। স্লাম অফ দ্য কংক্রিট মিক্স ডিক্রিজ ডিউ টু দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার। হ্যাঁ, যত টেম্পারেচার বাড়বে জিনিসটা হচ্ছে তত শক্ত হবে কংক্রিটটা, ঠিক আছে? কারণ তার মধ্যে ওয়াটারের যে ময়েশ্চার এটা 35 তারপরে হচ্ছে পিক আপ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। বটম টপ এন্ড স্লাম মোল্ড আর প্যারালাল টু ইচ আদার, ঠিক আছে, এটা ঠিক আছে। অ্যাক্সিস অফ দ্য স্যার এইটা বুঝতে পারলাম না, তো বটম টপ এন্ড স্ল্যাম ওটা আরে এই যে রে স্লাম্পের যে বটম আর মোল্ড, এইটা আর এইটা একে অপরের সাথে প্যারালাল নেই, তাই তো? হ্যাঁ 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 Axis of the mold is perpendicular to the end face. Axis of the mold is perpendicular to the end face. এটার মানেটা কি বলছে? অ্যাক্সিসটা মোল্ডের পারপেন্ডিকুলার ভাবে থাকে এন্ড ফেসের সঙ্গে। মোল্ডের যে অ্যাক্সিস, ও আচ্ছা 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 বোঝা গেছে। মোল্ডের যে অ্যাক্সিসটা, মানে ধরো মোল্ডের অ্যাক্সিস হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে এই যে এন্ড ফেস, এর সাথে বলছে তার সঙ্গে পারপেন্ডিকুলার তো 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে? তারপর হচ্ছে ইন্টারনাল সারফেস অফ দ্য মোল্ড ইজ কিপড ক্লিন, অবশ্যই ঠিক আছে, ফ্রি ফ্রম সেট সিমেন্ট, অবশ্যই ঠিক আছে। মোল্ড ফর্ম এ ফ্রাস্টাম অফ হেক্সাগোনাল পিরামিড ইজ ইন এটা ঠিক আছে আনছেন দুটাই। ঠিক আছে, এটা হেক্সাগোনাল নয়, এটা হচ্ছে কোন টাইপের হয়, তাই তো? হেক্সাগোনাল ঠিক নয়, এটা কোন পিরামিডের শেপের নয়, ঠিক পিরামিড হচ্ছে তোর, ওর হচ্ছে এটা ট্রায়াঙ্গেল শেপের হয়, ঠিক আছে? এটা কিন্তু পিরামিড টাইপের নয়, ঠিক আছে? ডিএটা ঠিকই আছে। তারপর কত রে? 39 স্যার 39 এ, স্যার 39 এ আমি কি অ্যানসারটা লিখেছেন 20 সেন্টিমিটার এমএম হবে না? দাঁড়া, if engineering charge approve that 10 centimeter cube may be used to work the state of concrete, provide maximum nominal size of aggregate does not exceed 100 mm cube এর 10 ক্ষেত্রে। তো 10 এ তো 10 সেন্টিমিটার হবে, লেস দ্যান 14 হবে না? হ্যাঁ, আমাদের 10 mm কিউব যেটা আছে less than 14 mm, less than equals to 14 mm, আর যদি এটা 10.5, হ্যাঁ greater than 14 mm, আর লেস দ্যান, হ্যাঁ গ্রেটার দ্যান 14, ঠিক তো আছে? ওটা 10 হবে, 10। 10.5 অ্যানসারটা হবে। তাহলে এটা এমএম হবে, সেন্টিমিটার হবে না, এমএম হবে। এগুলো সব mm হবে, এগুলো ভুল হয়ে আছে, ঠিক আছে? সাইজ অফ এগ্রিগেট সেন্টিমিটার না, এগুলো সব mm দেয়া আছে, এগুলো mm হবে, এগুলো সব কারেকশন করে নিন। বেশ, তারপর 46 স্যার 40 এরটা কি স্যার ব্যাপার? 40 এইটা আবার কি ব্যাপার হয়ে গেল? অনেকগুলো কোশ্চেন আছে। The preliminary test is repeated if the difference compressive strength of 3 test specimen 15 ডিগ্রি, এই 15 থেকে যদি বেশি কম হয় তখন হচ্ছে আমাদের টেস্টটা করতে হবে। এগুলো সব ভুল,
কম্প্রেসিভ স্ট্রেংথের দ্বারা আমাদের যে এটা করলাম, ওই 40 একটু বুঝিয়ে দেবো। এটা বলাই আছে। দাঁড়া, ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথটা যখন লেখালাম ওখানে কি আমি বলেছি, ওখানে কি লেখা ছিল দেখতে একবার কোডেতে, এটা কিন্তু বলে দেওয়া উচিত। এইখানে দেয়া নেই, কোডেতেই আছে, ঠিক আছে, কোডেতেই কোথাও না কোথাও আছে। হয়তো আমরা পড়তে পড়তে নেক্সট যখন হচ্ছে আসবো ওখানে একদম স্পষ্ট বলে দেয়া আছে যে আমাদের কংক্রিটের যে স্ট্রেংথটা সেইটা হচ্ছে তোর 95% যেটা ধরছি সেটা হচ্ছে তোর 15 থেকে ম্যাক্সিমাম আছে ডিফারেন্ট করবে, মানে স্যার আছে স্যার 15.4 ক্লজে 15.4 ক্লজে আছে 15 পয়েন্ট মানে 15.4 29 পেজ 29 পেজে যান 29 যেটা 29 এটা মার্ক করে রাখছো ভাই 15.4 তাই তো? 4 হ্যাঁ হ্যাঁ এই দেখ এখানে দেওয়া আছে, এটাকে হাইলাইট করে নে সবাই একটু। The test result of sample shall be average strength 3 specimen. The individual variation should not be more than 15% of the average if more test is sample is invalid. ঠিক আছে, 15% প্লাস মাইনাস কিন্তু আমাদের এটা করতে হবে টেস্ট রেজাল্ট স্যাম্পেলে। এটা সবাই মার্ক করে রাখ কোডে। স্যার তাহলে হিসেব মনে হচ্ছে স্যার অপশনটাই ভুল, এটা পার্সেন্টেজ হবে, এটা কোনো মানে পার্টিকুলার ইউনিট হবে না। হ্যাঁ ওটা পার্সেন্টেজ যদি ধর 100 রেসপেক্টেড করি। যাক তারপরে বল স্যার ওই জন্য কোশ্চেনটা অ্যাটেন্ড করুন। তারপরে বল। স্যার 44 স্যার। 46টা দেখুন। আচ্ছা তার আগে 44টা দেখি। 44টা আগে 44টা। 46টা ঠিক আছে স্যার, রাউন্ডেড তোর ঠিক রাখলে হবে, বাকিদেরও তো ঠিক রাখতে হবে। বলে যে দেখ পিক আপ ইনকারেক্ট স্টেটমেন্ট, ওয়ার্কিবিলিটি অফ কংক্রিট মিক্স ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন ময়েশ্চার কন্টেন্ট। ওয়ার্কিবিলিটি বলছে যদি ময়েশ্চার কন্টেন্ট ইনক্রিজ করা হয় তাহলে ওয়ার্কিবিলিটি ডিক্রিজ করে, এটা ভুল। কি ব্যাপার, এটা ইনক্রিজ কি করে হলো? ওয়ার্কিবিলিটি কংক্রিট মিক্স ডিক্রিজ উইথ অ্যান ইনক্রিজ ময়েশ্চার কন্টেন্ট, এটা স্পষ্ট ভুল দেয়া আছে। ওয়ার্কিবিলিটি ওয়াটার কন্টেন্ট বাড়লে ওয়ার্কিবিলিটি বাড়ে। কংক্রিট ফর হুইচ প্রিলিমিনারি টেস্ট ইজ কন্ডাক্টেড ইজ কল্ড কন্ট্রোল কংক্রিট। ঠিক আছে, প্রিলিমিনারি টেস্ট যেগুলো করা হয় সেগুলোকে কন্ট্রোলই বলা হয়। বাল্কিং অফ স্যান্ড ডিপেন্ডস আপন ফাইননেস গ্রেন। গ্রেন সাইজ যত ছোট হবে তত হচ্ছে বাল্কিং অফ স্যান্ড তত হচ্ছে আমাদের বেশি হবে, ঠিক আছে। ওই জন্য ফাইন স্যান্ডের দেখবি বাল্কিং অনেক বেশি হয়, কোর্সের হচ্ছে। তার মানে এখানে বলেছে দেখ ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে কিন্তু কোশ্চেনটা অনেকে দেখেছি যদি এটা কারেক্ট দেওয়া থাকতো তাহলেও কিন্তু ভুল হতো। তাহলে এটার অ্যান্সার হবে তোর এ এরটা অ্যান্সার হবে। এটা সবাই ঠিক করে নে, 44 এরটা এ হবে। স্যার 43 M10 হবে না স্যার, M100 করা আছে। কন্টেন্ট 1:3:6 কার M10 এর ভিতরে নাকি? হ্যাঁ স্যার M10। হ্যাঁ স্যার M10। ওই এখানে 100 দেয়া আছে মানে M10 ই বুঝতে হবে আমাদের, ঠিক আছে। স্যার 45 এটা। 45 হ্যাঁ shrinkage in concrete can be reduced by using low water cement ratio. shrinkage এর ফ্যাক্টর গুলো কি আমরা লিখেছিলাম? shrinkage এর ফ্যাক্টর কি লেখানো হয়েছিল বলতো দেখে। হ্যাঁ তো রিডিউস ফ্যাক্টর যেটা মনে হয় লিখেছিলি মনে হচ্ছে, দেখে গেলাম। দেখ নোটটা দেখ। এই তো লিখেছিলাম। না স্যার লেখানো হয়নি। লেখানো হয়নি। shrinkage of concrete can be audio shrinkage of bar audio আসছে। shrinkage of concrete can be reduced by using low water cement ratio. কার অডিও অন আছে অপরাধ? less cement in concrete. কার অডিও অন আছে রে? স্যার আমার ছিল। কংক্রিটের সিনকেজটাকে আমরা কমাতে পারি কিভাবে? ইউজিং লো ওয়াটার সিমেন্ট রেশিও। যদি বেশি ওয়াটার দেওয়া হয় তাহলে কিন্তু শ্রিঙ্কেজের পরিমাণ বেশি হতে বাধ্য। লেস সিমেন্ট ইন কংক্রিট, যদি কংক্রিটের মধ্যে যদি কম সিমেন্ট দিই
প্রপার কংক্রিট মিক্স করলে শ্রিঙ্কেজকে রিডিউস করা যায়, এটা ঠিক একদম। কংক্রিট মিক্স যদি ঠিকঠাক করা হয় তাহলে শ্রিঙ্কেজ হবে না। লেস সিমেন্ট ইন কংক্রিট, কংক্রিটে যদি কম সিমেন্ট দেওয়া হয় তাহলে কি শ্রিঙ্কেজ কমবে? আমার So, এক্ষেত্রে অ্যান্সারটা স্যার কনসেপ্ট অ্যান্সারটা ডি হবে, এই কারণ হচ্ছে একটা অধিক হলে পরে অ্যান্সারটা ডি হবে। না, এই দুটো কোশ্চেন তো একসাথে রিলেটেড না? যেহেতু দুটো কোশ্চেন আমার কি বোঝার জন্য আলাদা করতে হবে আমাকে। হ্যাঁ দেখ, এখানে লো ওয়াটার সিমেন্ট রেশিও বলছে, মানে এখানে বলছে তার মানে সিমেন্টটা বাড়াতে হবে, ওয়াটারটা কমাতে হবে। আবার এখানে বলছে লেস সিমেন্ট কংক্রিট, তার মানে এই মানে ওয়াটার বেশি সিমেন্ট কম দিচ্ছি। কোশ্চেনটাই ভুল আছে। ঠিক আছে, এটা ফুল মার্কস দিয়ে দিবি, যারা এখন করছে ফুল মার্কস দিবি। স্যার আপনি একটু বলে দিন না এটা সিনকেসটা কি হয়েছে কিভাবে কমানো যায় একটু বলে দিন। ওয়াটার যত বাড়বে তত শ্রিঙ্কেজ বাড়বে। ঠিক আছে, এই হ্যাঁ শ্রিঙ্কেজ বাড়বে। তারপর হচ্ছে সিমেন্ট যত হচ্ছে তোর আমাদের বাড়ানো হবে, শ্রিঙ্কেজ কমবে। মিক্স যদি ঠিকঠাক থাকে তাহলে শ্রিঙ্কেজ কমবে, এটা মনে রাখতে হবে। ওয়াটার কমাতে হবে, সিমেন্ট বাড়াতে হবে, মিক্সচারটা ঠিকঠাক করতে হবে, তবে শ্রিঙ্কেজ ঠিকঠাক হবে। আচ্ছা এরপর এরপর স্যার 10টা একবার বলুন, 10টা। লাস্টে দুটো আমার লাগবে। Workability of concrete is expressed by water cement ratio, slump value, compacting factor, both BC. সবকটা দিয়েই তো করা হয়। এ এন্ড বি হবে স্যার। স্ল্যাম ভ্যালু সবকটা হবে, আমি এই কোশ্চেন আমরা করতে ছিলাম। তিনটে কোশ্চেন যদি দিয়ে দিই ওয়ার্ক মিটিং এর প্রবলেম। তিনটে দিয়েই হবে, এটা অল অফ দ্য অ্যাবাভ। হ্যাঁ স্যার ওটাই। অপশনটা ভুল দিয়েছি। 47, 49, 50 এই দুটো বলুন তিনটে। এটা সবাই ফুল মার্কস দিয়ে দিই 10 নম্বর। কত বলি? 47, 47, 49, 50। Workability of concrete for a given water content is good if the aggregated are rounded. হ্যাঁ, rounded aggregated ঠিকই আছে। workability বেশি হয়। রাউন্ডেড হলে পরে যেটা কম হবে। ঘুরবে না তো। রাউন্ডেড এর ক্ষেত্রে হ্যাঁ, ওয়ার্কবিলিটি ঠিক আছে, বেশি, ঠিক আছে। স্ট্রেংথ কম। অ্যাঙ্গুলার এর ক্ষেত্রে ওয়ার্কবিলিটি কম কিন্তু স্ট্রেংথ বেশি। 49, ফর ইনসিউরিং কোয়ালিটি অফ কংক্রিট ইউজ সিঙ্গেল সাইজ এগ্রিগেট, টু সাইজ গ্রেডেড, কোর্স। সে গ্রেডেড অবশ্যই গ্রেডেড গ্রেডেড। কংক্রিট। গ্রেডেড মানে কি? মানে বড় সাইজ ছোট সাইজ সবকিছু মিলিয়ে থাকবে, তাই তো? সব এগ্রিগেটেড কোশ্চেন স্যার। ঠিক আছে, এটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে কোনো কংক্রিট ভালো করতে গেলে তার গ্রেডেড কংক্রিট সবসময় আমরা ইউজ করি। তারপর এটা 50, ফর কনস্ট্রাকশন অফ রেডিয়েশন শিল্ড। রেডিয়েশন শিল্ড যখন করা হয় মানে কোথায়? ওই পাওয়ার প্ল্যান্ট গুলোতে যে কংক্রিটের যে দেওয়ালগুলো হয় সেগুলো খুব বেশি ওয়েটের কংক্রিট করতে হয়, ভারী দেওয়াল করতে হয়, হেভি। হেভি ওয়েট কংক্রিট করতে হয়। ঠিক আছে, নরমাল লাইট এগুলো একদমই চলবে না, রেডিয়েশন ছড়িয়ে পড়ার পসিবিলিটি থাকে। ওই জন্য পাওয়ার প্ল্যান্টের যে কংক্রিটের দেওয়ালগুলো হয় সেগুলো হচ্ছে প্রচুর মোটা দেওয়াল হয়। ঠিক আছে, ওই জন্য হেভি কংক্রিট করতে। ঠিক আছে, সো 42 এর বলুন তো। 42, for preparing ordinary concrete the quantity of water used 5% weight of aggregate plus 20% weight of cement, 5% weight aggregate plus 30% of এটা আমরা এস্টিমেটে লিখিয়েছিলাম, ভালো করে দেখ। এগ্রিগেটের নোটসটা খোল। এটা এগ্রিগেটের এস্টিমেশনে যখন আমরা আরসিসিটা পড়ছিলাম তখন আমি লিখিয়েছিলাম। দাঁড়া আমি আবার দেখে বলে দিচ্ছি। ওই জন্যই বলি প্রত্যেকটা ক্লাস সবাই করবি। কোথা থেকে কোশ্চেন আসছে বুঝতে পারছিস তো? এই দেখ, এগ্রিগেটেড ওয়াটার রিকোয়ারমেন্ট কংক্রিটে বলা ছিল 28% weight of cement plus 4% total weight of aggregate। টোটাল ওয়েট মানে হচ্ছে ফাইনাল ফোর্স দুটো মিলিয়ে, এটা হচ্ছে তোর টোটাল কোয়ান্টিটি ওয়াটার দরকার যেটা। ঠিক আছে, এর অ্যানসারটা কি হবে? সি হবে। সিটা হবে, তার কাছাকাছি কোনটা আছে? 30%, তাহলে সি এটাই হবে। ঠিক আছে, কাছাকাছি যেটা আছে সেটা আছে। ক্লিয়ার? এবার সবাই আমাকে যে কোশ্চেনগুলো তো
স্যার যে কোশ্চেন গুলো ভুলভাল তাহলে ওইগুলো কি বাদ দেবো টোটাল থেকে? কোথা থেকে? টোটাল নাম্বার অফ কোশ্চেন থেকে বাদ দিয়ে দেবো যে কোশ্চেন গুলো ভুলভাল? যেগুলো কোশ্চেন তাহলে তোর তো বুঝতে একদমই পারবে। শোন ভালো করে আবার শোন। কি বল- যে যে আমি যেটা বলি ভালো করে শোন, যে কোশ্চেন গুলোর অ্যানসার ভুল দেয়া আছে, যেটাকে আমি ঠিক করে দিলাম অ্যানসার, সেটাকে যদি ঠিক অ্যানসার মেরে থাকিস তাহলে রাইট মার্ক, আর যদি ভুল অ্যানসার করে থাকিস তাহলে মাইনাস কর। আর যে কোশ্চেন গুলোই ভুল আছে সেগুলোতে ফুল মার্কস দেবে। বুঝা গেল? সেগুলো বাদ দিয়ে দেবো? যে কোশ্চেন গুলো ফুল পুরোটাই ভুল দেয়া আছে, অপশন গুলো সবকটা কোশ্চেনই ভুল, সেইটাতে তোরা ফুল মার্কস দে, ফাইনাল যে অ্যানসারটা পাঠাবি। আর যেগুলোতে হচ্ছে অপশনের হচ্ছে ইনকারেক্ট যেটা দেয়া ছিল, অপশনগুলো শুধু কারেক্ট করতে হবে, সেটাতে যদি ঠিক করে থাকিস তাহলে ফুল দে, যদি ভুল করে থাকিস নেগেটিভ। ঠিক আছে? ঠিক আছে। করে আজকে আমাকে পাঠিয়ে দে, আজ রাতের মধ্যে মেল লিস্টে সবাই তাহলে বার করব। ঠিক আছে? হুম। স্যার 46টা দেখেছিলেন স্যার? এ 46টা 46 নম্বর কোশ্চেন। হ্যাঁ বলো তো, বলো রে রাউন্ডেড দিকে। 46 এটা সরি 46 না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? বেশ, আমি এই কোশ্চেনটা আপলোড করে দিচ্ছি তোদের। ঠিক আছে? তাহলে বুঝতে অসুবিধা হবে না, দেখে করে নে। ঠিক আছে? কালকে তাহলে 7:30 থেকে আবার স্টার্ট করব। কালকে কোডটা যতটুকুনি হলো হলো আজকে, তারপর বাকিটা করতে হবে। স্যার কালকে পড়াবেন? হ্যাঁ, কালকে পড়ানো আছে। আমি এই সপ্তাহটা পুরোটাই পড়াবো। আমি বললাম না যে পরের সপ্তাহ থেকে আমি অ্যাভেলেবল থাকবো না, 2 সপ্তাহ। ও আচ্ছা। ঠিক আছে? চল, হুম। রাখলাম।